2000 বছর আগে এই কথাটা বলা হয়েছিল যে একদিক থেকে দেখলে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। হ্যাঁ, জি, মানে প্রাণীদের মধ্যে অন্য কেউ পলিটিক্স নিয়ে এত ভাবে কি না, কারণ ছাগল সব খায় এটা শুনি, ঘাস তো খায়, কিন্তু ঘাসের জমি দখল করে রাখতে হবে এটা কোনো ছাগলের মাথায় কখনো আসে নাই। কিন্তু মানুষ অনেক উন্নত প্রাণী, কিভাবে নিজের সম্পদ বাড়াতে হবে, অন্যের সম্পদ দখলে আনতে হবে, অন্যকে সম্পদহীন করতে হবে, ক্ষমতাহীন করতে হবে, তার জন্য ক্ষমতার চর্চা করতে হবে। এবং পলিটিক্সকে শেষে অনেক ক্ষেত্রে তারা মনে করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে। ফলে এইটাতে মানুষ নানাভাবে এনগেজ থাকে। এবং বাংলাদেশ একদিক থেকে দেখলে আমরা মনে করি যে পৃথিবীতে এতটা রাজনীতিতে কৌতূহলী জাতি খুব কমই আছে। এই কৌতূহলটা এমন, ট্রাম্প কোন পদক্ষেপটা ভুল করলো এটা কিন্তু আমার ওই চৌমুহনীর চা দোকানদারও কিন্তু বলে দিতে পারবে। ট্রাম্প যেটা জানে না সেটা তিনি জানেন, কিংবা ইরানের কোথায় গোপন কোথায় কি অস্ত্র আছে সে খবরটাও আমাদের দেখা যাবে যে আমাদের হয়তো ঈশ্বরদীর একজন দোকানদার চায়ে বসে সব ঠিক আলোচনা করছেন। তার মানে এত কৌতূহল আমাদের রাজনীতিতে। অথচ ডাক্তার প্রিয়াঙ্কা যে বললেন এই ব্যবস্থা নিলে পরে একটু ভালো থাকা যাবে, সেদিকে কিন্তু আগ্রহ কম বোধ হয়। এইটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। জি, এখন যেটা হয়েছে, কিছু বিষয়ে মানুষ মনে করে কি করার কিছু নাই, কিছু নীরব বেদনা মানুষের আছে, যে বেকারত্ব, ছেলেটা চাকরি পাচ্ছে না, মেয়েটা চাকরি পাচ্ছে না, কী করবো ভাই, ছেলেটা তো মেয়েটা চাকরি পাচ্ছে না, এটা নীরব বেদনা সহ্য করে। আবার কি একটা নিঃশব্দ কষ্ট বহন করে, সেটা কি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কি করব। আর তার সঙ্গে যখন গুটি গুটি পায়ে ঘরের ভিতরে মৃত্যু এসে হানা দেয়, তখন মনে করে এই শোকটা শুধু আমার, কাকে এই কথা বলবো, এটাই ভাগ্য, এটাই ভাগ্য, নিয়তি হয়ে যায়। তো এই কারণে হয়েছে কি, যখন ওই জীবনের সমস্যাগুলো সামনে আসে, এত সে অসহায় হয়ে পড়ে, সে কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে বুঝে উঠতে পারে না। খেয়াল করে দেখুন, একজন আমি তো একদিকে ধরুন রাজনীতি করি, মোস্তাক ভাইও রাজনীতিতে আছেন, আমাদের রাজনীতিতে সামনের সারির ছিলেন সেই ছাত্র আন্দোলন থেকে। ডাক্তার প্রিয়াঙ্কা উনিও রাজনীতিতেই আছেন, ফলে তারা ডাক্তার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তো রাজনীতিও করেন। রাজনীতি তো মূল কাজ মানুষকে নিয়েই, তাই না? আমি একদিকে যেমন রাজনীতিটা করি, বাসদের পাশাপাশি আমি শ্রমিক সংগঠনের মধ্যে আছি। তো খেয়াল করে দেখুন, 825 জন যে মৃত্যুবরণ করেছে, তার 95% হচ্ছে দরিদ্র পরিবারের সন্তান। তাহলে হাম একটা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ, ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই। এর জন্য প্রধান দরকার হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি দুইভাবে আসতে পারে, একটা নিজের শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা, আরটা হচ্ছে আমি টিকা, সেটা দিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে এই প্রতিরোধের ব্যবস্থা ছাড়া প্রতিকারের তো আর কোনো পথ নাই। এবং যেহেতু এটা শিশুদের ব্যাপার, শিশুদের ব্যাপারে সবচেয়ে বেশি মানে উদ্বেগের মধ্যে থাকে শিশুর আত্মীয় স্বজন, বাবা মা। ফলে শিশুর যন্ত্রণা এবং বাবা মার যন্ত্রণা দুটো মিলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। সেই অস্থির মানুষগুলো কোথায় যাবে? ঢাকায় তো হচ্ছে তার লাস্ট রিসোর্ট, তার আগে তার কোথায় যাওয়ার উচিত ছিল? করোনা আমাদেরকে দেখিয়েছিল স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতা কি ভয়াবহ। আর হামে মৃত্যু আমাদেরকে দেখালো প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা পাওয়াটা এখনো কতটা দুঃস্বপ্ন। যদি তাদেরকে ওই মোস্তাক ভাই যেটা বললেন, আমরা যদি উপজেলাতে এটা আমরা কন্টেইন করতে পারি, আমরা তাদেরকে জেলা পর্যায়েও আসার দরকার নেই। তো এই ভরসাটা কার কাছে পাবে, কতটুকু পাবে, কিভাবে পাবে? ফলে আমাদের আইসিইউ দরকার, এটা ঠিক, কিন্তু সবার আগে দরকার উপজেলা পর্যায় পর্যন্ত মানুষের একটা ভরসার জায়গা তৈরি করা, যে মানুষ তার প্রাথমিক চিকিৎসাটা, প্রাথমিক সতর্কতাটা, প্রাথমিক সহায়তাটা, প্রাথমিক পরামর্শটা তার ওখানেই পাবে। যদি উপজেলা থেকে ধরেন একজন আমার ভুরুঙ্গামারি উপজেলার একজনকে বাচ্চাকে নিয়ে এসে ঢাকায় আসলো, এই 5-6 দিন তার এই মুভ করতে করতেই কিন্তু বাচ্চার অবস্থা খারাপ, তারপর আইসিইউতে আসলেও কিন্তু সে আর সার্ভাইভ করতে পারবে না। ফলে আইসিইউ সমাধান না, সমাধান হচ্ছে একদম শুরুতেই। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল করা দরকার। আমরা হু বলেছিল যে বাংলাদেশ হামের উচ্চ ঝুঁকিতে আছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর 3টা দেশে কিন্তু হাম তারা ফিরে এসেছিল। তখন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা যেহেতু খুবই ওভার ডেন্সড একটা কান্ট্রি, হাম যেহেতু ছড়ায় বায়ুবাহিত, এটা যেহেতু ভাইরাস, 2 ঘন্টা পর্যন্ত এর ভাইরাসটা একটা জায়গায় সার্ভাইভ করতে পারে। ফলে আমাদের যে ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে আমরা 50,000-এর উপরে মানুষ বসবাস করি। তাহলে আমাদের পৃথিবীর যে কোনো দেশের চাইতে তো আমাদের জনঘনত্ব বেশি। ফলে যে ধরনের কন্টাজিয়াস ডিজিজ থাকে সেগুলোর ক্ষেত্রে অনেক বেশি মানে ব্যবস্থা কিন্তু আমাদের নেওয়া উচিত। ফলে হামের চিকিৎসার আগে হামের প্রতিরোধ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক যেমন করে ডাক্তার প্রিয়াঙ্কা বললেন যে আমাদের যদি আমরা ডেঙ্গুর কথা বলি, আমরা ডেঙ্গুর কথা তো
শরৎচন্দ্রের উপন্যাসে আমরা পড়েছি 200 বছর আগেও আমাদের এখানে ডেঙ্গু ছিল, মানে ব্যথায় মানুষ ডেঙ্গুর মতো মানে ডিঙ্গি নৌকার মতো বাঁকা হয়ে যায়, ফলে ডেঙ্গি, সে তো আফ্রিকা থেকে আসছে, যাই হোক, যে পরের যেটা হ্যাঁ আমাদের এখানেও ডেঙ্গু এবং ডেঙ্গি দুটি নামই ডাকা হয় আর কি। তাহলে সেই ডেঙ্গু আমরা ডেঙ্গুতে কেন আমরা আক্রান্ত হচ্ছি সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে এর যে নাগরিক দায়িত্ব, কিন্তু সরকারি দায়িত্বটা কি? ফগার মেশিন কি মশা মারার ক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা পালন করেছে? আমার যেটা মনে হয় যে ফগার মেশিন প্রথমত এটা কোনো কাজের না, দ্বিতীয়ত এখানে যে ওষুধটা দেওয়া হয় সেটা মাত্রাটা কম দেওয়া হয়, ফলে বরঞ্চ কোনো ওষুধ যদি থেকেও থাকে অনেক শব্দ হয় এবং অনেক ধোঁয়া দেখা না, যায়। ওই ধোঁয়া হয়, কিন্তু ধোঁয়া থাকলে পিছনে কার্যকারণ থাকে, ধোঁয়ার পিছনে দুর্নীতি থাকে। আমরা দেখি যে পরিমাণ ধোঁয়া আসে সে পরিমাণ ওষুধ থাকে না। এতে করে আরো একটা ভয়ানক বিপদ হচ্ছে কি, অল্প ডোজের ওষুধ যেতে যেতে মশার মধ্যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আরো বেড়ে গেছে।